প্রিয় দর্শক, সময়ের আলোর স্টুডিও আজকে আলোকিত করেছেন এমন একজন প্রাজ্ঞজন যিনি একাধারে একজন নির্দেশক, নাট্যকার এবং অভিনেতা, আমাদের সবার প্রিয় কচি খন্দকার। ভাইয়া কেমন আছেন আপনি? এই মুহূর্তে ভালো আছি। আচ্ছা, কচি ভাই কি এখনো কচি আছেন? এটা তো অনন্তকাল, মানে আমি বলছি আমার মরার পরেও বা কোটি কোটি বছর যদি পৃথিবী থাকে আর আমরা যদি সেরকম কোনো কাজের অভিজ্ঞতা রেখে যেতে পারি, তাহলে একেবারে এই পৃথিবী বাঁচবে, আমিও বাঁচবো, এরকম। কচি আর কোনো রকম অন্যদিকে যাবে না। এই যে লোকে আপনাকে কচি খন্দকার বলে ডাকে, আপনার কি কখনো মনে হয় যে, বা এখন এসে কি মনে হয় যে এখন আপনাকে পাকা খন্দকার বলে ডাকা উচিত? আসলে আমি এইটা নিয়ে একটু এম্বারাসিং হই কেন, আমার একটা চমৎকার ভালো নাম ছিল। বাবার নাম খন্দকার খায়রুল আনাম, আমার বড় ভাইয়ের নাম খন্দকার মনিরুল আনাম, আমার মোট 7 ভাই। তারপরের নাম খন্দকার আশরাফুল আনাম, তারপরে খন্দকার সাদাতুল আনাম, তারপরে খন্দকার ওয়ালিদ আনাম, তারপরে খন্দকার তহিদুল আনাম। তা আমার সঙ্গে আনামটা ছিল না, আচ্ছা, এটা আমার একটা অভিমান। তো মা ডাকতে কচি নামে, ওইটার সঙ্গে আমার বংশটাকে যুক্ত করে কচি খন্দকার হলাম ঠিকই আছে। কিন্তু পরে দেখলাম মানুষ নামের সঙ্গে তাকে তার অর্থ দাঁড় করাই। যেমন সবুজ নাম তার সবুজ হবে না, যার নাম লাল তার নাম তো সে তো লালে হবে না, যার নাম মাসুম সে তো বাচ্চা হবে না, বা আমাদের খোকা সে তো আর বড় কোনো কিছু হবে না, এরকম। তো ওই খোকা নামের সঙ্গে যে মানে এক হয় না, এটা তো তুমি যেটা আবার পাল্টা কথা বললা, নামের সঙ্গে মিনিং যখন মিলাইতে যাবে মানুষ তখন তো বিভ্রান্ত হবে, সেটা একটা ব্যাপার। আর আমাদের দেশে তো অ্যাকচুয়ালি কোচি হঠাৎ করে আমাকে যখন দেখে তখন তো একটু অবাকই লাগে, যে তখন মিনিং খুঁজতে থাকে মানুষ, যখন খুঁজে পায় না তখন সে হাসে। ভাই আপনি যে কুষ্টিয়া থেকে ঢাকায় চলে আসলেন, তো তখন আসার সময় কি আপনার ব্যাগে শুধু কাপড় চোপড় ছিল নাকি এক বস্তা আইডিয়াও ছিল? অ্যাকচুয়ালি আইডিয়া তো আমার যখন বয়স খুবই কম, মানে আমি আসলে অ্যাকচুয়ালি আমাদের কুষ্টিয়ার খুব বিখ্যাত নাট্যকার কল্যাণ মিত্র, যে জল্লাদের দরবার মুক্তিযুদ্ধের সময় সবচেয়ে যে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচার হতো, এটি কিন্তু খুব উল্লেখযোগ্য একটি নাটক বাংলা নাটকের জন্য, কারণ মুক্তিযুদ্ধকে অনুপ্রাণিত করতো এটা জল্লাদের দরবার। এবং সবার প্রিয় অভিনেতা রাজু আহমেদ এটা একটা ভয়ঙ্কর একটা কণ্ঠ দিত তখনকার সময়, ইয়া খান এদের একটা দানবীয় কণ্ঠ দিতেন। তো এটা এত পপুলার ছিল, আমরা তো তখন শিশু। পরে কল্যাণ মিত্রকে আমি আবিষ্কার করলাম, আমাদের বাড়িতে থানাপাড়া, ওনার বাড়ি হচ্ছে আমলাপাড়া। তো উনি নাটক লেখেন, ওনার অনেক বিখ্যাত নাটক আছে, কুয়াশা কান্না, দায়ীকে, ডাকাত। এই কল্যাণ মিত্রকে আমি তীরত্ন বাংলা নাটকে তখন তো এত, মানে আমি বলতে চাচ্ছি গ্রুপ থিয়েটার না, যখন আমি শখের বসে যারা নাটক করতেন, আব্দুল আল মামুন বা রামেন্দ্র মজুমদার বা বিখ্যাত তারিকা রাম খান, আমি এরকম সবার ইতিহাস জানি। কল্যাণ মিত্র নাটক করে না এরকম মানুষ তো বাংলাদেশে পাওয়া যাবে না। তো ওনাকে দেখতাম, উনি একজন মানে সাইনবোর্ড যেটা বলা যায়, যে বাজারে যে সাইনবোর্ড লেখা থাকে না, ওনার প্রতিষ্ঠান তীরত্ন নামের একটা প্রতিষ্ঠান, তো ওখান থেকে উনি সাইনবোর্ড আঁকতেন। ওনাকে দেখতাম যে এই সেই নাট্যকার, রে বাবা, এনাকে দেখতে আমরা ইন্সপায়ার হতাম। তখন আমি ছোটবেলার নাটক লিখেছিলাম, খুব স্কুল গোয়িং, হারানো মানিক। তো এটি আসলে এক ধরনের সিনেমা, যেহেতু আমাদের ঘাড়ের উপরে ভর করতো তখন, ওই সিনেমাটিক একটু চিন্তা থেকে ওই রকম গল্প। তারপরে যখন আমি হাই স্কুলে উঠলাম, আমি 9-এর ছাত্র, তখন নাটক লিখলাম জ্বালাতন। এবং 9-10-এর সময় কিন্তু গ্রুপ থিয়েটার মুভমেন্টের সঙ্গে মানে যুক্ত। আপনি ওই সময় নাটক লেখা শুরু করে দিয়েছেন? হ্যাঁ, গ্রুপ থিয়েটার মুভমেন্ট মানে আমাদের অনন্য নাট্যদল তৈরি করলাম, এবং সেখানে প্রথম যে নাটকটা করলাম সেটি জ্বালাতন। এটি আমি বলতে পারি একটা, এটাও একটা অদ্ভুত একটা প্রেক্ষাপটের মধ্যে দিয়ে নাটক লেখা শুরু, এবং সেইটির ধারাবাহিকতায় পরবর্তীতে এই যে চলছে। কারণ আমার জ্বালাতন নাটকটাও কিন্তু আমার ধারাবাহিক, আমি যেটা বলতে পারি যে ট্র্যাডিশনাল ফর্মেট, যেটা নাটক বলতে যেটা বোঝায় যে সেই চিন্তায় বাবা মা থাকবে, একটা প্রেমিক থাকবে, প্রেমিকা থাকবে, একটা চমৎকার এন্ডিং থাকবে, এইসব না, একটা ভিন্ন কোনো গল্প, যে গল্পটি কেউ ভাবছে না। যেমন এই যে কাপ চা খাচ্ছি, এটা নিয়ে যদি আমি এরকম প্রোডাকশন বানাতে পারা যায় কিনা, মানে এরকম। তো হুটহাট করে তখন তুমি যেটা বললা যে আইডিয়াগুলো, এটাকে লালন করা বা চিন্তাটা করা। এবং আমরা যেহেতু তখন ছোটোবেলায় সমরেশ মজুমদারের কালবেলা কালপুরুষ উত্তরাধিকার পড়ছি, গ্রাস করছি বলা যায়। সেটাই। তো এই সময়গুলোতে আপনার লিটারেচার বা সাহিত্যের সঙ্গে যোগাযোগ,
সবার সঙ্গে হাসান আজিজুল হক, আমাদের আখতারুজ্জামান ইলিয়াস, এরকম সাহিত্যের সঙ্গে তখন অলরেডি পড়াশোনা শুরু করছি। হ্যাঁ, তো ভাইয়া এই যে শিল্পীদের মধ্যে একটা পাগল থাকে, তো কি মনে হয় যে আপনি সেই পাগলটা যদি এখনো খেপে ওঠে তাহলে কার উপর ভর করবে? আসলে পাগল তো অ্যাকচুয়ালি আমাদের দেশের একটা সংকট আছে, যারা একটু ভিন্ন চিন্তা করে। এই লালন সাজিকে পাগল বানাই দিচ্ছে সেই জন্য তো পাগল ছাড়া দুনিয়া দুনিয়া চলে না। না। এবং আমাদের দুঃখমিয়া মানে কাজী নজরুলকেও পাগল, খেপাটে পাগলা, এটা সেটা নানান অপবাদ আছে। মাইকেল মধুসূদনকেও ওটা নিতে হয়েছে। তো এই জাতির একটা চিন্তাটা এরকম, সবাই যা করবে চিন্তা, তোমাকে সেই চিন্তাটাই করতে হবে। তুমি এর ব্যতিক্রম হওয়া মানে তোমাকে পাবনা পাঠাতে হবে, বা ওই যে যে নামটা তুমি বললা পাগলা বা পাগল বলবে, এরকম কিছু আর কি। তাহলে আগামী 1 বছর যদি আপনাকে বলা হয় শুধুমাত্র একজনের সাথে আপনি কথা বলতে পারবেন, সেটা কি ভাবি হবে নাকি আপনার অন্য কোনো সমস্যা? আসলে ভাবি তো খুবই ও ট্যালেন্ট, যথেষ্ট বুদ্ধি, এবং ও খুবই অগ্রসর একজন নারী। ওর সঙ্গে কথা বলে তো আমার অনন্তকাল কেটে যাবে। ও ব্যাপারটা তো এরকম যে ভালো লাগে আমার সব কিছু মিলিয়ে। তো ভাইয়া ধরেন আপনার অ্যাকাউন্টে হঠাৎ করে দেখলেন যে 10 কোটি টাকা চলে এসেছে, তখন সর্বাগ্রে কোন অকাজটা করতে চেষ্টা করবেন আপনি? আসলে দারুণ কথা। আমি প্রতি মুহূর্তে মনে করি যে আমার এত গল্প আমি যে ধারাবাহিক বানাই কেন, প্রতিদিন একটা একটা করে অদ্ভুত অদ্ভুত চিন্তা আছে, ওটা প্রয়োগ করি। কিন্তু তো চলচ্চিত্র তো আসলে অ্যাকচুয়ালি ব্যাপক অর্থে একটা বিরাট ক্যানভাস। তো ওইটা করতে ইচ্ছা করে যে এরকম যদি আমার টাকা থাকতো তাহলে আমি অনেকগুলো ছবি বানাতাম। আসলে টেলিফিল্ম করে বা ধারাবাহিক করে আমার সিনেমার কন্টেন্টগুলো ওখানে আমি দিয়ে দিচ্ছি। এটা আমার আফসোস লাগে। আসলে এই যে আপনার দীর্ঘদিনের ক্যারিয়ার, এই ক্যারিয়ারে কোনো অপূর্ণতা আছে কিনা? হ্যাঁ, অপূর্ণতা বলতে আমি যে চলচ্চিত্রের কথা বারবার বলি, যেটা আমার আসলে অনেক অনেক কথা বলবে, এই সিস্টেম, এটা সেটা, নাটক বানাতে যে কারিগরি টেকনোলজি, এটা সেটা নানান, মানে বাঙালি কিন্তু অদ্ভুত, মানে তোমাকে প্রতিবন্ধকতা ক্রিয়েট করবে যে সিনেমা বানাতে তো তোমাকে পড়াশোনা করতে হবে, বা তোমাকে ডিগ্রি নিতে হবে, আরও বড় প্রতিষ্ঠান, এগুলো সম্পূর্ণরূপে আমি একদম ক্লিন করে দিচ্ছি। এটা কোনো রকম এর মধ্যে যাওয়ার কোনো দরকার নেই। যাওয়ার দরকার হচ্ছে যে অভিজ্ঞতা, যেটি একেবারে ব্যক্তিগতভাবে এবং যেটি পড়াশোনাগত গভীরভাবে যদি পর্যবেক্ষণ যে করতে পারে, সে সিনেমা বানাতে পারবে। ভাইয়া আপনার একটা গল্প আমি শুনেছি, আপনি আমাকে শুনিয়েছিলেন, বাহাদুর, বঙ্গবাহাদুর। বঙ্গবাহাদুর, হ্যাঁ। সো বঙ্গবাহাদুর একটা সিনেমার প্লট ছিল, একটা হাতি কেন্দ্রিক গল্প, আমার যতটুকু এখনো মনে পড়ে। নিশ্চয়ই, মানে আমিও খুব এক্সাইটেড হয়ে যাই, কারণ এটা পত্রিকাতে ছোট্ট একটা জায়গায় আসছিল, ভারত থেকে একটা হাতি বাংলাদেশ তোলপাড় করে দিচ্ছিল, কিন্তু ওই হাতিটি পরে সবাই মিলে তাকে রক্ষা করে এবং বাংলাদেশের বন্ধু হয়ে ওঠে, এবং তখন তাকে নামকরণ করা হয় বঙ্গবাহাদুর। এই গল্পটি আমাকে খুব, তোমাকে যখন বলেছিলাম, গল্পটা কিন্তু দুর্দান্ত। তো এই গল্প আয়োজন করতে যে পরিমাণ ইন্ডিয়ায় বাংলাদেশ, এই দুই দেশের মানুষের অনুভূতি, হাতি, টেন্ডা, ক্যারেক্টার সব মিলিয়ে এটা দারুণ চিত্রনাট্য আমি দাঁড় করি, তোমাকে কিন্তু শুনিয়েছিলাম। কিন্তু আমি আর কি ওই হাতি কোথায় পাবো, ওই টেন্ডা, সব কিছু মিলিয়ে দুই বাংলার এই যোগসূত্র, তারপরে যে ট্রেনিং, তারপরে যে শুটিংয়ের আয়োজন, সব মিলিয়ে আর পারা যায় নাই। কিন্তু ভিতরের একটা স্বপ্নতা আছে। না, আমার মনে হয় যথাযথ যদি বাজেট চলে আসে তাইলে হয়তো সম্ভব, কারণ দমও তো দেশের বাইরে গিয়ে করছে, বা প্রিন্সের মধ্যে হ্যাঁ, অনেক সিনেমায় দেশের বাইরে গিয়ে যথেষ্ট টাকা লগ্নি, অর্থ লগ্নি করে করছে। খুব ভালো সংবাদ এবং আশাবাদী সংবাদ। এরকম যদি চলচ্চিত্রের পিছনে, যেটা তুমি বললা যে লোকেশন কোনো ব্যাপার না, যে কোনো জায়গায় যে কোনো অবস্থাতেই আমরা যেতে পারি, এখানেও একটা খুব একটা আছে, না বলতে কিছু বিষয় আছে যেগুলা সবার পক্ষে হয়তো বাজেট পাওয়াটা কঠিন হয়ে যাবে। তারপরেও আমি তোমার সঙ্গে একমত, হয়তো পেয়ে যাব, কারণ আমার কনসেপ্টের প্রতি মানুষের এক ধরনের দারুণ আগ্রহ আছে। ভাইয়া আমরা অফ দ্য রেকর্ডে কথা বলছিলাম যে চলচ্চিত্রে আমাদের গল্প, এবং আমরা বলছিলাম খুব সম্ভবত তারেক মাসুদ সাহেব যে আমার দেশের গল্পটা বলে যেতে পেরেছে। চমৎকার, মানে আমার কাছে মনে হয়েছে ওনার মাটির মঙ্গল একটা ছবি কিন্তু বাংলাদেশের প্রতিনিধিত্ব করে। আমরা প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা সিন, প্রত্যেকটা জায়গায় অনুভূতিতে নাড়া দেয়। যখন অনুভূতিতে নাড়া না দেয় তখন কিন্তু এটি আমার ছবি না। যে যতই যেভাবে আপনি বানান না কেন, আমার দর্শক মানে আমি যদি আমার অনুভূতিতে আমার দেশ না পাই, আমার মানুষটি না পাই, আমার আশেপাশের সমস্ত আবেগগুলো যদি না পাই, তখন কিন্তু এটা আমার ছবি হয়ে উঠবে না। তো এইটা মাটির ময়না প্রমাণ করেছে তারেক মাসুদ, যে ওইটি একদম আমার ছবি বা আমাদেরই ছবি। তো বারবার কিন্তু ওখানে ফিরতে হয় বা দেখতে হয়।
তো এত ভাল লাগে, মানে চমৎকার। ভাইয়া, এখন যে সমকালীন যে চলচ্চিত্রগুলো আমাদের দেশে নির্মাণ হচ্ছে, তা আপনি নিশ্চয়ই চলচ্চিত্র দেখেন একজন চলচ্চিত্র সাথের মানুষ হিসেবে বা চলচ্চিত্র কর্মী হিসেবে। তো এই সময়কার সিনেমাগুলো নিয়ে আপনার আসলে আমি একটা পয়েন্ট বলেছি, মা যখন আম্মু হয়ে যায় তখন আমার ওই একটা খটকা লাগে। যদি এখন খুব বেশিরভাগ ছেলেমেয়েরাই মাকে আম্মুই বলে, এটা আমার খুব একটা শ্রুতিমধুর লাগে না। এবং আমি যখন বাংলা চলচ্চিত্র যতগুলো দেখেছি, আগে যে ছবি দেখছি মাকে মাই বলছি, হঠাৎ ইদানিং আমি দেখছি মা হঠাৎ আম্মু হয়ে গেছে। তো এটা আমার মানে কেমন যেন মানে ঠিক। একদম ভাইয়া, এটার সাথে রিলেট যদি আমরা করতে চাই যে পহেলা বৈশাখ আমরা ছোটবেলা থেকে দেখে এসেছি মঙ্গল শোভাযাত্রা। তো আমরা দেখলাম যে মঙ্গলটা একবার কেটে দেওয়া হলো, এখন আবার সেই মঙ্গলও কেটে দেওয়া হলো। তো কিন্তু পহেলা বৈশাখ আবার মঙ্গলবারেই পড়ছে এখন। অনেকে ফেসবুকে লিখছে তাহলে মঙ্গলবারটাও কেটে দেওয়া হলো। সত্যি কথা বলতে কি, আমরা যারা বাঙালি, বিশেষ করে বাঙালি মুসলমান, একটা খুব সংকটের মধ্যেই আছি। প্রতিটি শব্দই তো সংস্কৃতি থেকে বেশিরভাগ ক্ষেত্রে আসা। এখন মঙ্গল না হবে, বুধ না হবে, বৃহস্পতি হবে, ফুলের নাম জবা হবে বা কৃষ্ণচূড়া হবে বা গাধা হবে, তুমি যেদিকেই যাও, বা গাছের নাম তুলসী গাছ হবে, তুমি কোনো নামই কিন্তু স্বাচ্ছন্দ্যে বলতে পারবে না, মনে হবে কোনো একটা ধর্মের নাম কিনা এটি। হ্যাঁ, যেন অদ্ভুত সার্কাস আর কি, আর কিছু না। এটা মানুষের মনস্তাত্ত্বিক সংকট। এখান থেকে বাঙালিদেরকে উত্তরণ ঘটাতেই হবে। আবার আমাকে জবা ফুলে ফিরতে হবে, আবার কৃষ্ণচূড়াই বলতে হবে, আবার সেই মঙ্গল প্রদীপই জ্বালাতে হবে, আবার এই মঙ্গলবারকে মঙ্গলবারই বলতে হবে। হ্যাঁ, আমরা হয়তো কোনো একটা ইয়েতে পড়ে গেছি, একটা অবস্থানে পড়ে গেছি, হয়তো বা একটা হাতছানি, একটা কোনো কিছু পাওয়ার যে টিকিট আমাদের দিচ্ছে, সেই সমস্ত নানান সংকটের মধ্যে আমরা পড়ে গেছি। এখান থেকে আমি নিশ্চয়ই বিশ্বাস করি একদিন বাঙালি তার সগর্বে ফিরে আসবে। কারণ আমাদের সঙ্গে রবীন্দ্রনাথ, আমাদের সঙ্গে কাজী নজরুল, আমাদের বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু, আমি যদি যেদিকে যাই সবই তো রত্ন ভাণ্ডার। হ্যাঁ, কিন্তু ভাই এই যে আপনি বলছেন যে বাঙালি আসলে বা বাঙালির অস্তিত্বের কথা বলতে গেলে বারবার রবীন্দ্রনাথের কথা স্মরণ করতেই হয়। আমাদের প্রতি পদে পদে রবীন্দ্রনাথ মিশে আছেন। তো যখন আমাদের জাতীয় সঙ্গীতের ব্যাপারে প্রশ্ন ওঠে, রবীন্দ্রনাথের গান বা কবিতা কেন আমাদের জাতীয় সঙ্গীত? এটা খুব অযৌক্তিক এবং খুবই মানে ফালতু কথা হবে। কারণ ওই গানটি যদি মনোযোগ দিয়ে শোনা যায়, মানে যে বাঙালি এবং যে দেশকে ভালোবাসে তার চোখ দিয়ে পানি আসবে না, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। যদি খুব অনুভূতি দিয়ে বাংলাদেশকে ওন করা যায়, আমি খুব সত্যি খুব বিস্মিত হই, বেশ আনন্দ লাগে যে রবীন্দ্রনাথের এইরকম একটি সঙ্গীতকে আমাদের জাতীয় সঙ্গীত করা হয়েছে। মানে আমাদের পূর্বপুরুষদের চিন্তার জায়গাগুলো এতটাই স্বচ্ছ, আমি স্যালুট করি যে তারা ঠিকঠাক দিয়ে গেছে এবং এটা আমাদের রক্ষা করার দায়িত্ব আর কি। ভাইয়া, সমকালীন অনেক নির্মাতা বা প্রডিউসার যারা আছেন তাদের কাছে নাটকের স্ক্রিপ্ট নিয়ে গেলে সবার আগে প্রশ্ন হয় যে আপনার কয়টা ক্লিপ ভাইরাল হবে, এই গল্পটা ভাইরাল হবে কিনা, এই গল্পে অমুক অমুক আর্টিস্ট আছে কিনা। তো আপনি তো একজন নির্মাতা এবং নির্দেশক, পাশাপাশি অভিনেতাও বটে। সেই বিষয়গুলোকে আসলে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? খুব বাজে আসলে। এই যে বলে যে ভাইরাল অথবা ক্লিপ বা যাই বলি, আমি এখন মনে করি যদি এই চিন্তা মাথার মধ্যে ঢুকে পড়ে কোনো নির্মাতার বা কোনো নাট্যকারের বা কোনো অভিনেতার বা যারই হোক, যে মানে কি যেন বলে একটা কথা, পাঁচ লাইন, খুবই হাস্যকর এবং খুবই ফালতু একটি বিষয় যে এইসব মাথায় নিয়ে কখনো কোনো কিছু হয় না। কে দেখবে কে দেখবে না, কয়টা লোক হবে কি হবে না, এগুলো একদম মাথা থেকে সরিয়ে আমি যে আমার কথাটা বলতে চাই সেটি শৈল্পিকভাবে সুন্দর করে, চমৎকার করে, অনুভূতি দিয়ে যদি বলা যায়, তাহলে দেখবে যে অটোমেটিকলি প্রচুর মানুষ যুক্ত হচ্ছে। হ্যাঁ, এখানে বেশ কিছু অন্তরায় আছে। ওই যে যে কথাগুলো হলে বার, এটাও একটা সিন্ডিকেট, ওই লোকটাকে নিতে হবে, ওই নায়ককে নিতে, ওই নায়িকাকে নিতে, এগুলো কিন্তু সব তৈরি করা। আমি অন্য অর্থে বললাম, সবাই রেডি, কিন্তু শুধু প্রচার এবং কানেক্টিভিটি, মানে অর্থাৎ জনগণের সঙ্গে, দর্শকের সঙ্গে আমাদের যোগাযোগটা বাড়াতে হবে। এবং ভালো কাজ দিয়েই তো খারাপ কাজ দূর করে দেওয়া যাবে। মানে ও ছাড়া কিন্তু ভালো কাজ দিয়েই, এই যে কাবলিওয়ালা রবীন্দ্রনাথের, মানে কে দেখে না, কে কাঁদে না, ওই যখন মিনিকে দেখে যখন ওর ভিতরে অনুভূতি হয় যে আরে বাবা আমার মিনিও কত বড় হয়ে গেছে। তো এই কাবলিওয়ালা এখানে এসে যে ইটা পড়ে, তার মেয়েকে দেখে, ওই বাচ্চাটাকে দেখে তার মেয়ের কথা মনে পড়ে, এই অনুভূতি তো সার্বজনীন অনুভূতি। এখানে তো
কার খারাপ লাগবে এটা জানে না। বর্তমান সময়ে দেখা যায় যে আপনি যেহেতু মিডিয়ার সাথে খুব ওতপ্রোতভাবে জড়িত আছেন, সো আপনি আজকে আছেন আমার এই শোতে, আমার অনেক প্রশ্নই আসলে আপনাকে করতে ইচ্ছে করছে ভাইয়া। একটা সময়ে আমরা স্ক্রিপ্ট লিখতাম, আর্টিস্টকে ফোন করতাম, গল্পে কার সাথে কাকে যাবে এমন আর্টিস্ট শিল্পী যারা আছে তাদেরকে ফোন করতাম, ফোন করার পরে জানতাম যে সম্ভব এত তারিখ থেকে এত তারিখ তার ডেট আছে কিনা বা তাকে নিয়ে আমরা কাজটা করতে পারবো কিনা। সে হ্যাঁ বললে আমরা কোনো একজন আমার অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে যে কোনো ভাবে স্ক্রিপ্টটা তার কাছে পৌঁছতাম। সেই গল্প পড়ার পরে আমরা একটা ফাইনাল মিটিং করার পরে আমরা শুটে যেতাম। কিন্তু এখন হয়ে গেছে কি, ডিরেক্টররা ওই শিল্পীর কাছে গিয়ে বসে থাকছেন একদিন, 2 দিন, 3 দিন, 1 মাস, 2 মাস, 3 মাস, তারপরে হয়তো বহু কষ্টে তার একটা ডেট পাচ্ছে এবং শুটটা করছে। এরপরে সেই ডিরেক্টরও হিট ডিরেক্টর হয়ে যাচ্ছে। সো এই যে একটা যেটাকে আগে যে ডিরেক্টরস মিডিয়া বা ক্যাপ্টেন অফ দ্য শিপ বলতাম আমরা ডিরেক্টরকে, সেই ডিরেক্টর এখন অনেকটা ভিখারির মতো গিয়ে, মানে আমি দুঃখিত শব্দটা ইউজ করলাম, এই যে আর্টিস্টের পেছনে বসে থাকতে থাকতে একটা ডেট নিয়ে কাজ করছেন। এই যে বললাম একটা সিন্ডিকেট, একটা সিস্টেম দাঁড় করাইছি, এটা কিন্তু একটা গভীর ষড়যন্ত্র। মানে এইখান থেকে আসলে উত্তরণের উপায় কি? এর ফলে যে সংকটটা দাঁড়িয়েছে ভাইয়া, যারা সত্যিকার মেধাবী এবং ব্যক্তিত্ব সম্পন্ন নির্মাতা তারা কিন্তু অনেকে আড়ালে চলে যাচ্ছে ভাইয়া। কেউ হয়তো দোকান করছে, কেউ বিজনেস করছে, বা কেউ অন্য কিছু করে জীবন নির্বাহ করছে, কিন্তু যার মধ্যে শিল্পের ক্ষুধাটা রয়েছে সে কিন্তু ওই যে নীরবে নিভৃত সে কাটছে। এখান থেকে আসলে আপনারা যারা গুণী নির্মাতারা আছেন এবং প্রাজ্ঞজন আছেন তারা আসলে কিভাবে ভাবছেন ব্যাপারটা, এবং এই জায়গাটা উত্তরণের উপায়টা কি? আসলে দারুণ একটা প্রশ্ন, এবং এই মুহূর্তে সবচেয়ে সংকটের একটি মুহূর্ত। আমি কিন্তু এই ব্যাপারটা অনেকবার বলছি যে আসলে যেখানে প্রচার হয়, এটা যেখানে নির্দিষ্ট জায়গায় প্রচার হয় সেটাই তো প্রধান। মানে আজকে আমি এখানে ইন্টারভিউ দিচ্ছি, আমি যদি খুব অসংলগ্ন কথা বলি তাহলে যদি প্রচার করো তাহলে তাই দায়িত্ব তোমাদের। আমি একদম সহজ জায়গায় যাচ্ছি। যারা এই টেলিভিশনে প্রচারটা করছে, যে প্রোডাকশনটা, ওরাই কিন্তু নির্দিষ্ট করে দিচ্ছে যে আপনি ওই ডিরেক্টর, আপনি ওই আর্টিস্টের খবর নিয়ে আসেন, বা ওই আর্টিস্টের আপনি নাটক বানান, তাহলে আপনারটা আমরা সবার আগে প্রচার করবো, বা আপনার দাম নির্ধারিত দাম হবে এই। সবচেয়ে কিন্তু যে ক্রাইম এস্টাবলিশ করছে সেটা কিন্তু টেলিভিশন। টেলিভিশন যদি কালকে থেকে মনে করে যে না, আমি একদম ওই হিসাবে দাঁত ধারবো না, ভালো কাজ, ভালো নাটক, ভালো নির্মাতা, আমি এদেরই নাটক প্রচার করব, তাহলে কিন্তু এই ওনাকে দোকানদারি করতে হবে না, ওনাকে আলাদা পেশায় যেতে হবে না, মেধাবীকে ঠিকই সম্মান করা হবে। এটা নির্দিষ্ট করবে কিন্তু টেলিভিশন। কিন্তু টেলিভিশনের মার্কেটিং আমি যত শুনেছি তাদের সাথে একটা যোগসূত্র আছে বা যোগসাজু আছে। তারা মিলে কি করে, ওই আর্টিস্ট 4-5টা ঠিক করছে, 4-5টা নায়িকা ঠিক করছে, ওদেরকে নিয়ে আসতে পারলে ইন্ডাস্ট্রি বাড়বে, এবং কিছু নির্দিষ্ট নাম দিয়ে দেয়। এবং ওই মার্কেটিংয়ের লোকরা বলে এদের নাম বললে মার্কেটিং নাকি প্রচুর বেচা বিক্রি। মানে এখন এটার সাথে শুধু টেলিভিশনই জড়িত না, এটার সাথে ইউটিউব বড় বড় চ্যানেলগুলো, না ওই তো একই রিলেটেড, মানে যেগুলো একটা একটার সঙ্গে একটা সম্পর্ক যুক্ত। ও কিন্তু আমি বলতে হচ্ছে টেলিভিশনের যে প্রোগ্রাম হেড বা টেলিভিশনের যারা কর্মকর্তা বা টেলিভিশন যারা নীতি নির্ধারক, তারা খুব স্ট্রিক হয়ে যাবে। আমি যে কোনো নাটক চালাবো যদি ভালো হয়, আমি ওই নির্দিষ্ট শিল্পী, ওই নির্দিষ্ট ডিরেক্টরের নাটক না, যে কোনো ভালো গল্প, সেটাই তো হওয়া উচিত। হ্যাঁ সেটাই হওয়া উচিত। গল্প যদি প্রচার উপযোগী হয়ে থাকে তাহলে তাকে সেটা দিতে হবে। এবং আমি এটার প্রভাবটা কত ভয়ঙ্কর হতে পারে, ভালো নাটকের দর্শক যাতে না হয় তারও একটা কূটকৌশল আছে বলে আমার মনে হয়, যাতে ও, তুমি যেটা বললে, নিরাশ হয় যে আপনার নাটকে কোনো ভিউ নাই, আপনার নাটক কেউ দেখে না, এরকম একটি প্রোপাগান্ডা কিন্তু ডিরেক্টরকে বলে দিবে, এবং ডিরেক্টর আরও হতাশ হবে, যার ফলে ও মনে করবে যে আমি আসলে এখন অযোগ্য। মানে অনেকগুলো জিনিস এখানে কাজ করছে। কিন্তু আমার কথা হচ্ছে যে যদি দর্শক নাও হয়, আমার টেলিভিশন যদি 4-5টা যারা ক্রিয়েটিভ পার্সন আছে, যারা মনে করতেছে এটা ভালো নাটক, এবং দর্শক আস্তে 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 এই ভালো নাটকের সঙ্গে রিলেট হবে, মানে ভালো নাটক প্রচার করতে করতেই তো তার সঙ্গে মানুষের যোগাযোগ বাড়বে। হ্যাঁ, এই ক্ষেত্রে ভাই এই যে আমরা যাদেরকে শিল্পী বলি, যে অভিনেতা কথা আসলে প্রসঙ্গক্রমে উঠে আসছে, তারা নিঃসন্দেহে শিল্পী, যেহেতু তারা অভিনয়টা করছেন। অভিনয় তো একটা কলা, সো অভিনয়ের কলার মধ্যে অনেকগুলো কলাই বিদ্যমান থাকে। সো এই যে শিল্পী, সেও কিন্তু গুণী নির্মাতা কারা তাদেরকে চেনে বা জানে নিশ্চয়ই, নিঃসন্দেহে। এবং সিনিয়র নির্মাতা, শুধু সিনিয়র হলে গুণী হবে আমি সেটা না, গুণীদের কথাই বলছি, তারাও কিন্তু তাদেরকে ফোন করেন। হ্যাঁ, তাদেরকে কিন্তু তারা ডেট দিচ্ছে না, বরঞ্চ একেবারে যে লোকটি মনে করো ভাইরাল হয়ে গেছে বা তার অবস্থান ভাইরাল হয়ে গেছে তাকে ডেট দিচ্ছে, মানে অদ্ভুত। এটা মানে এই জায়গায় তাহলে দায়বদ্ধতাটা, শিল্পের দায়বদ্ধতা বলে তো একটা শব্দ আছে, না ওইটার মধ্যে তো ওরা নাই।
শিল্পের দায়বদ্ধতা সব থেকে বের হয়ে যে বিজনেসের দায়বদ্ধতা আছে। টাকা আসবে এইটা হলো বড় কথা। যেমন এখন আমাদের একজন সাংবাদিক, খুব সৎ সাংবাদিক, তাজুল নামে একজন, ওই কুড়িগ্রামের, ওই ছেলেটা খুব সহজ সরল। আমি দেখছি সবাই ছুটে যাচ্ছে, ও তো একটু ভাইরাল হয়েছে যেভাবে ওকে সরলতার জন্য হয়েছে। কিন্তু এখন ওকে আস্তে 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 কি করবে, বাণিজ্যিকরণ ওর জীবন ধ্বংস করবে। এবং দেখলাম, আমি একটা নিউজ দেখলাম, আমি জানি না সত্য না মিথ্যা, সে বলছে যে আমার সাথে সেলফি তুলতে হলে 1000 টাকা করে দিতে হবে। না, ওকে তো ও বলে নাই, ওকে দিয়ে বানানো হয়েছে। এবং এই যে চক্র, যে তাকে নষ্ট করছে, আমাদের নষ্ট করছে, কিন্তু আমি কনফার্ম ও একটা সৎ মানুষ। আমাকে ওর খুব ভালো লাগছে, ও যেভাবে ও যেটা বলতে চাইছে আমি বুঝতে পারছি ও যে কি বলতে চাই। আরেকটা বিষয় নিয়ে আমরা দেখে এসেছি যে বিপাশা হায়াত, শমিকা ইসা থেকে শুরু করে সবার একটা জার্নি ছিল। কেউ থিয়েটারের সাথে আছে, কেউ শিল্প পরিবারের সাথে আছে, শিল্পের সাথে বড় হয়ে হয়ে টেলিভিশনে এসে নাটক করেছেন এবং তারা জনপ্রিয়তাও অর্জন করেছেন। কিন্তু এখন তথাকথিত টিকটক বা বিভিন্ন মাধ্যম আছে, সেখানে তারা অশ্লীল ভঙ্গিতে নাচানাচি বা বিভিন্ন কার্যক্রম করার পরে কার ফলোয়ার্স বেশি তাকে খুঁজে ডিরেক্টর বা প্রোডিউসার বলে যে ওকে ফোন দাও, ওকে নিয়ে আসো। এখন অভিনয়টা কি এত সহজ হয়ে গেছে? ওই যে বললাম এখানে বিজনেসের একটি অংশ হয়েছে। তো এখন ধরো কোন জিনিসের প্রতি মানুষের আগ্রহ আছে, এটা তো আমরা বললামই, যে তাজুর যে 1000 টাকা সেলফি চাচ্ছে, এটা কিন্তু এখন আমার অনেক লোক দেখতে চাইবে। কারণ ওই জাতীয় মানুষের সংখ্যা অনেক, যারা একটু অসুস্থতা দেখতে পছন্দ করে। অসুস্থতা পছন্দ করে বিদায়ী ওদের একটা প্রশ্রয় হচ্ছে। এবং যেহেতু এই টেলিভিশনের বাইরে যে টিকটক বা ইউটিউব বা যে কোনো চ্যানেল, এখন তো আমাদের অবাধ স্বাধীনতা, যেটা বেশি দেখাবে সেটাতে নাকি টাকা আসবে। তাহলে এখন মানুষ তো ধুমসে নষ্ট হবে। এই ধুমসে নষ্ট হওয়ার যে প্রক্রিয়া, কে কিভাবে দর্শককে আটকাবে, রাস্তা খোঁজে। আর সহজ রাস্তায় তো সবচেয়ে বেশি। এখন এই সহজ রাস্তায় তো বরাবরই ধ্বংস। এই সহজ রাস্তায় যারা আমি চাচ্ছি, তুমি যে নামগুলো বললা, আগে যেমন একটা জার্নির জন্য যে প্রস্তুতি, চিন্তা ভাবনা, মানে আমি আমার কুষ্টিয়া শহরের পরিমল একটা ছোট্ট থিয়েটার বলতেছি কেন, যে প্রচারের দিক থেকে যেহেতু ওইভাবে হয়তো জানবেন না, কিন্তু পরিমল থিয়েটার, যেখানে রাজু আহমেদ, যেখানে আহমেদ শরীফ, যেখানে মিজু আহমেদ, যেখানে সুজাতা, সবাই অভিনয় করেছেন। কায়েস, আমি বলতে চাচ্ছি ওই থিয়েটারের ছোট ছোট রিহার্সেল দেখার সুযোগ আমার হয়েছে অনেক পরে। যে গুণী মানুষ ওখানে রিহার্সেল করতেন, তাদের যে পড়াশোনার গভীরতা, একটা মফস্বল কুষ্টিয়া শহরের একটি পরিমল থিয়েটারের অবস্থা ছিল এরকম। ওখানে কোনো আজে বাজে, মানে যারা লেখাপড়ার সঙ্গে নাই, যারা সাহিত্যের সঙ্গে নাই, যারা ইনফরমেশন জানে না, তাদের ওই পরিমল থিয়েটারে যাওয়ার সুযোগই ছিল না। তো এই যে অবকাঠামোর একটা ছোট্ট অংশে কি পরিমাণ সেখানে নিজেদের ভিতরে চর্চা ছিল, বাংলা ভাষা, সাহিত্য, সংস্কৃতি, তারা যেভাবে আলোচনা করতেন বা যেভাবে রিহার্সেলটা করতেন কয়েক মাসে, তারপরে তারা মহড়া করে মঞ্চে নিয়ে আসতেন। তো এটা তো আমরা তো কল্পনাই করি নাই, মানে আমাদের লজ্জা করতো যে আসলে আমরা কি করছি। তো এত দেখে আসছি, তাহলে জাতীয় মঞ্চ তো আরও বড় হওয়ার কথা ছিল। কিন্তু আমার দুর্ভাগ্য, এখন আমি যখন দেখি যাদেরকে আমি ওইভাবে চিন্তা করতাম, কাছে এসে দেখলাম আসলে ভয়াবহ, পরিমল থিয়েটারের আশেপাশে একটা লোক নেই। এটা হলো রিয়েলিটি আর কি। ভাইয়া, এই যে কুষ্টিয়া শহর থেকে আপনি ঢাকায় চলে এসেছেন, সাথে করে কিছু নিয়ে এসেছেন বা কিছু মিস করেন, কিছু ফেলে এসেছি? অজস্র জিনিস ফেলে আসছি। ঢাকা শহরের একটা দিক তো ক্লিয়ার, সবাই যেটা গ্রামের লোক, কিন্তু ঢাকা শহরে তো নাগরিক লোক কম বাস করে, মেজরিটি লোক গ্রামের। এবং এখানে একটা নাগরিক সভ্যতার একটা বিষয় আছে, কিন্তু যেটা কুষ্টিয়া শহরে গেলে তুমি টের পাবা নাগরিক জীবন কাকে বলে। একটা উকিল হয়তো 150 বছর বাস করতেছে, একটা সাহিত্যিক হয়তো আরও 300-400 বছর একটা শহরে বাস করছে। মানে আমি বলছি কুষ্টিয়া, দিনাজপুর, যশোর, যেগুলো পুরানো ওল্ড শহর, ওটা কিন্তু নাগরিক শহরের মূল ভিত্তি। আর ঢাকা শহর আমি যা দেখছি তো টোটাল গ্রামের লোক, এখানে আসলে ওইভাবে কিছু পাওয়া যায় না। কিন্তু একটা বৈচিত্র্য পাওয়া যায়, কে কত কিভাবে চলছে দেখা যায়। আর একটা জিনিস ভালো আছে, এত বড় শহরের কারণে ব্যক্তি আলোচনা বা ব্যক্তিকে আক্রমণ করাটা কম। আর মফস্বল শহরে একটু গসিপ হয় ব্যক্তি জীবন নিয়ে, যেটা একটু খুবই খারাপ দিক। আর একটু গ্রামে গেলে ভিলেজ পলিটিক্স আরও খারাপ।
রান্না বান্না বা ঘরের কাজে আপনি কতটুকু পটু, এই বিষয়ে ভাবির কাছে আপনি আসলে 100তে কত? একেবারে জিরো। কারণ হচ্ছে কি যে আমি সত্যি কথা ভয় পাই শুধুমাত্র বিদেশে গিয়ে এটাকে নিয়ে যেতে রান্না করতে হয়, নিয়ে যেতে খেতে হয়, নিয়ে যেতে সব কিছু হয় আমার মায়ের কারণে। আমার মা এতটাই অসাধারণ, আমাকে অমানুষই করছে মা, আর আমাকে কোনো কাজ করতে দেয়নি। সেই ক্ষেত্রে মার পরিশ্রম দেখে এতগুলো ভাই, তারপরে আমাদের সমস্ত জামা কাপড় তিনি কাচতেন, সমস্ত কিছু রেডি করে দিতেন। আমি এখন খুব অবাক লাগে, কিন্তু একা করে পারতেন। তো সেইটা কারণে আমি আর কি রান্না বান্না এক ডিম সিদ্ধ করতে পারবো। আর আমি দেখছি ভাত করতে গেছিলাম, ভাত হয় না, কেমন যেন এলোমেলো হয়ে যায়। এইসব ক্ষেত্রে আমি খুবই মানে বেঁচে থাকার জন্য যতটুকু প্রয়োজন। হয়তো পারবো, যদি বেঁচে থাকার জন্য করতে হতাম, বাধ্য হয়ে করতে হতো আর কি। কিন্তু এখন লাগে না, এই বয়স পর্যন্ত আমি খুবই এক সৌভাগ্যবান যে কোনো না কোনো আমার মার পর আমার বউ এভাবে এসে গেছে। বলছিলাম মানুষ আসলে ভুল থেকে শিক্ষা নেয়। তো আপনার জীবনে এমন কোনো ভুল আছে যেটা আপনাকে আসলে খুব গভীরভাবে জীবন বোধকে শিখিয়েছে? চমৎকার প্রশ্ন। আমি ডিরেক্টরদেরকে বলবো, আমাদের ভুলগুলো আসলে অনেক হয়, আমরা ভুল থেকে শিক্ষা নেব বলেই আবার ভুল করি। তো এটি আমাদের মনে একটা ইতিহাসের অংশ। আমরা আমাদেরকে আয়নায় দেখি না, আমাদের ভুলগুলো চিহ্নিত করি না। প্রতি মুহূর্তে মুহূর্তে ভুল হচ্ছে আমাদের। এই ভুলগুলো যদি চিহ্নিত করতাম তাহলে আমাদের জাতিগতভাবে সংকট সমাধান হয়ে যেত। তা আমি কিন্তু অজস্র ভুল করি, মানে ডিরেকশনের কথা বলতেছি, মনিটরে আমার মনে হইতেছে যে উনি ভুল করতেছেন, ওনার অভিনয় হচ্ছে না, আমাকে থামানো উচিত। কিন্তু একটু কনসিডার করছি, দেখা গেল ওটা ওটা যে এটা মনে হয় আমাদের প্রায় ডিরেক্টররাই বোধহয় এটা করতে হয়, কারণ দেখা যায় সান ডাউন হয়ে যাচ্ছে। সানডাউন বা এটা সেটা নানান কিছু, কিন্তু আফসোসে পরে মনে হচ্ছে যে আল্লাহ ওই ভুলটাকে আমি কেন থামালাম না। হ্যাঁ, তো ওই জীবনও ঠিক তাই, প্রতি মুহূর্তে মুহূর্তে প্রচুর ভুল হয়ে যায়। মনে হয় কালকে থেকে ঠিক হয়ে যাবো, কালকে থেকে এটা করবো না, কিন্তু দেখা গেল ওই ভুল আবার পুনরাবৃত্তি হচ্ছে। তো এইভাবে ইতিহাসের পাঠে দেখো তুমি, রাজনৈতিক দলগুলো স্বীকার করে না, ভুল করে বলে না, এই যে বলে না, এই যে চিন্তাটা করে না, বা তাকে তার বন্ধু তাকে ক্লিয়ার করে দেয় না যে আপনি ভুল পথে আছেন, সাহস নিয়ে, মানে তেল দিতে হবে, কারণ ওটা যদি আবার স্বার্থ, ভুল শব্দটি ধরিয়ে দিলে যে ভুল করে সে খুব আহত হয়, সে নেগেটিভভাবে নেয় জিনিসটা, কিন্তু তারপরেও তাকে বলতে হয় যে এটা ভাই আপনার ভুল। ভাইয়া ধরেন আপনি একদিনের জন্য অদৃশ্য হওয়ার শক্তি পেলেন, তখন আপনি কার বাসায় গিয়ে হানা দেবেন? চমৎকার। আসলে এরকম মানে ভাবনা মাথায় আসে নাই, যদিও যদি আমার প্রতিষ্ঠানের নাম কিন্তু ভূতঘর। ভূতঘর একটি মানে আমার প্রোডাকশন হাউস, যেখান থেকে আমরা ভূতুরে কারবারগুলোই তো হয় সবসময়, তো বাস্তব জগতে দেখি ভূতুরে কারবার প্রচুর মানে অসংলগ্ন, তারপরে ছলা কলা নানান কিছুর মধ্যে দিয়ে মানুষের জীবন, এই যে ভূত ও প্রেতের খেলা, সেই জন্য প্রতিষ্ঠানের নাম ভূতঘর। তা তুমি যেটা বলে অদৃশ্য হয়ে যাও, মানে এটা হলো আমার কাছে সত্যজিতের গুপি গাইন বাঘা বাহিনী তো ব্যাপকভাবে আসছে জিনিসগুলা, খুব ইন্টারেস্টিং। তো আমি যেতাম, আমার যখন যার সঙ্গে ভালোবাসা, আমার তোমার ভাবি, যদি সুযোগ থাকতো সে সময় নাম করে ওদের বাসায় চলে যেতাম হয়তো। এই যে ভাবির প্রসঙ্গ যখন আসলো, শেষ কবে ভাবিকে বলেছেন ভালোবাসি? আসলে এটা বলা তো খুব ছোটলোকি টাইপের হয়ে যায়, বা এটা যারা গভীর প্রেমের সঙ্গে যারা রিলেটেড, ভালোবাসি এই শব্দটি আসলে বলে না, এটা একটা প্রকাশ, এক ধরনের বহিঃপ্রকাশ। তো ও আমার একমাত্র মানে ছিল, তো যার ফলে আমার শয়নে স্বপনে বা যে কোনো মোনাজাতে বা যে কোনো যেখানে চাওয়ার কিছু আছে, বা আমি ধরো একটা মাজারে গেছি, একটা লাল ফিতে বা বাঁধলাম, বললাম যে আমাকে পাইনি যখন, তখন বলতাম যে এটা যেন আমার হাতে আসে বা আমি যেন তাকে পাই। তো ওই রকম তুমি যেটা বলছো, কি সুন্দর চমৎকার প্রেমের গল্প আজকে কুচি ভাই আমাদের সাথে শেয়ার করলেন। এই গল্পটা কুচি ভাইয়ের সাথে আমার অনেক আড্ডা হয়েছে, এটা আজকে শুনি নাই, আজকে মানে এতদিন শুনিনি, আজকেই প্রথম শুনলাম ভাবিকে পাওয়ার জন্য যে ফিতে বাঁধা, এটা আসলে মানুষের একটা ইচ্ছে। ইচ্ছে মানে কি, তবে ধরো মিলাদের অন্য লোকের মরার মৃত্যু, তার একটা মোনাজাত হইতেছে, ওই মোনাজাতের কোন একটা ফাঁকে বললাম আল্লাহ আমি যেন এটা পাই। মানে আমি হাত তুললেই আমি তোমার ভাবে নিঃসন্দেহে অনেক আমাদের বাঙালি প্রেমিক পুরুষদের মধ্যে নিঃসন্দেহে এই প্রবণতাটা আছে ভাইয়া। হ্যাঁ আছে, মানে কি দেখো আমি খসরু প্লাস ময়নাই তুমি খেয়াল করে যাবেন, বারবার তো ফেল করতে হবে, ব্যক্তি জীবনের গল্প কিন্তু মার্জুকা তৃষা, বারবার ফেল করছি, আল্লাহ তুমি এবার পাস করাই দাও। তো এই রিয়েলিটিটা তো আমার সমস্ত গল্পের চিন্তা ভাবনায় থাকে আর কি। এবং খসরুল মার্জুকিতে বারবার আল্লাহ এবার পাস করাই দাও, তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়বো। ভাইয়া আপনার লেখা বা নির্দেশনায় সবসময় আমরা হিউমারটা লক্ষ্য করি, খুব পজিটিভ এবং সুন্দর হিউমার। তো এই যে
এই কচি খন্দকার স্টাইলটা আপনি কিভাবে বা কবে আবিষ্কার করলেন? আর আমি যেটা বুঝি বললাম না, আমি গতানুগতিক জীবনের সঙ্গে যাইনি, যার ফলে আমার জীবনের প্রতিটি ঘটনায় যখন পরে আমি ব্যাখ্যা করতে গেছি, এটা তো খুব লোমহর্ষ ঘটনা। একটা মিছিল করেছে, মিছিল করে ধরো একটা হোটেলে বসে আছিলেন, একটা পাতলা পুলিশ ধাপ করে দেখি টেবিলে বাড়ি মারছে। পরে যখন আমি ওটা ব্যাখ্যা দিচ্ছি তখন কিন্তু নিষ্ঠুর ছিল ব্যাপারটা। যখন ব্যাখ্যা দিচ্ছি লোকে হাসে দেখি যে কী ব্যাপার, মানে আমি ব্যাখ্যা দিচ্ছি সিরিয়াস, কিন্তু মানুষ হাসতেছে। তো হিউমার তো এরকম। দেখো, আমার কুষ্টিয়া শহরে একজন, আমরা 4-5 জন রাজনৈতিক নেতা, খুবই বলিষ্ঠ তারা। আজগার ভাই সেক্রেটারি, আমাদের খসরু ভাই, উনি আবার একটু ছোট টাইপের ছিলেন। আর আজগার ভাইয়ের পা ছিল খোড়া এরশাদ বিরোধী মুভমেন্টের সময়। তো আমরা একটা মানে দিয়ে দৌড়াইতেছি। তা আমি তো নিশ্চিত আজগার ভাই ধরা খাবে, কারণ ওনার তো পা খোড়া। আর আমার পিছনে আমার খসরু ভাই, সে আমার ফিগারের শট। তো খসরু ভাই আমাকে ছাড়াই চলে গেলো, এত জোরে স্পিড দিছে। তারপর তো আমি দৌড়াইছি, তো পিছনের দিকে আরেকজন আসতেছে। আমি নিশ্চিত তখন পুলিশ, ওটাকে আমি কনফার্ম। সেটা বলছি, দেখেন স্যার, আমি কিন্তু এর মধ্যে ছিলাম। পরে দেখি ওইটাই আজগার ভাই। তো এই যে হিউমার ব্যাপারগুলা, মানে তার মানে আপনার জীবনের গল্প থেকে এই হিউমার বিষয়টা চলে এসেছে। এবং চলে আসছে মানে কি, ওই যে খুচরো যেটা মানে আমাদের একটু শর্ট ফিগারের, তার সম্পর্কে প্রতিষ্ঠিত গল্প ছিল যে খুচরো ভাইকে পুলিশ ধরতে গেছে, বাসায় নক করছে। খুচরো ভাই নিজে হাফ প্যান্ট পরে এসে, তোদের স্যার কিন্তু বাড়ি নাই, মানে খুচরো ভাই নিজে তার বাবার ছেলের পরিচয় দিয়ে বলছে আব্বা বাড়িতে নাই। আপনার নাটক দেখে অনেক দর্শক মনে করে কচি ভাই কি ছোটবেলায় কেমন দুষ্ট ছিল। ভয়ঙ্কর, মানে আমি কবি দেখলে এটা নিয়ে মনে হয় আর ব্যাখ্যা বিশ্লেষণের দরকার নেই। আমার ক্যারেক্টারটা করছে কিন্তু মার্জুক রাসেল। আচ্ছা, ওই যে কবিকে যে যন্ত্রণা দেয় সবসময়। কবির বয়স তখন মাত্র 35 বছর, তখন তার 50 বছরের জন্মদিন পালন করতেছে। এই যে পুরা হিউম্যান আর কি, কুষ্টিয়া শহরের টক অফ দি টাউন ছিল। ওই কবিকে আমি আজকে কি যন্ত্রণা দিছি, তো যন্ত্রণার তো একটা শেষ আছে। একদম মানে ওই কবি গল্পের কোথায় কোনো মিথ্যাচার নাই, আচ্ছা, পুরো লাইফটা উঠে আসছে আমাদের। আমি এবং সুজিত নন্দী, আমার এক বন্ধু, যে সাংবাদিক, ওই তিতুবির যে ক্যারেক্টারটা করছে, কোচি আর তিতুবির দেখবা ক্যারেক্টার দুটো, ওটা আমি এবং সুজিত নন্দী। আর কবি প্রয়াত হয়েছেন, আমি তাকে শ্রদ্ধা করি। অনেকে ভুল চিন্তা করে, আমাকে কিন্তু কবি প্রচণ্ড স্নেহ করতেন। অত সম্পর্ক, কবি যখন নাটকটা প্রচার হয়েছে তখন সে খুব রাখছে, বলছে আমাকে নিয়ে তোরা জাতীয় একটা করলি, ইনসাল্ট করলি। আমরা তো সাহিত্য নিয়ে কোনো প্রশ্ন তোলা হয়নি, ওটা জাস্ট আমাদের ব্যক্তি জীবনের যে হিউমার ব্যাপারগুলো ছিল সেটা নিয়ে আসছে। তো উনি খুশি হয়েছেন, কিন্তু উপরে একটা ভাব দেখাতেন যে উনি খুশি হননি। এই যে চমৎকার চমৎকার ফিকশন বলি বা ড্রামা বলি বা নাটক বলি, আমরা যে একটা সময় আপনার কাছ থেকে প্রতিনিয়ত উপহার দিতাম, মানে এখন একটা কমে এসছে। হ্যাঁ, একটা ভালো গল্প ছিল আমার, নো কোশ্চেন নো অ্যান্সার, যে একটা বাড়ির কেউ বিয়ে করে না। ওইখানে কিন্তু ফিজুসদা বড় ভাই, মেজো ভাই রিফাত চৌধুরী, সেজো ভাই হলো লুৎফর রহমান জর্জ, চতুর্থ ভাই সৈকত প্রবণ, পঞ্চম ভাই মার্জুক রাসেল। তো ওই গল্পে একটা পাগলের ক্যারেক্টার ছিল, হাসান পাগল। সেই পাগলের ক্যারেক্টারটা করছিল মোশাররফ করিম। খুব ভালো একটা পারিবারিক গল্প, যে ওই বাড়ির কেউ বিয়ে করে না, আর ওই পাগল হচ্ছে বিয়ে বাড়িতে খেয়ে খেয়ে বেড়ায়, ও নোটিশ ছাড়া বিয়ে খায়। বিয়ে খাওয়া খুব আনন্দ। এখন ওইখানে দেখে যে এই বাড়িতে বিয়ে কেউ করে নাই। কেন বিয়ে করে নাই? পুজো তো বড় ভাই, সে বিয়ে করতে পারে নাই। তারপরে ছোট ভাইরা আর কি বিয়ে করে নাই, বড় ভাই বিয়ের অপেক্ষা করতে করতে এই জায়গাটাই মোশাররফ করিম খুবই একটা, এটা কিন্তু ভাইরাল, ওই যে সংলাপ দেয়, কাদের তোরা বিয়ে করবি কবে। তো ওই গল্পটি আমার খুব করতে ইচ্ছে করে অনেকবার, যে এই গল্পটা আমার মনে হয় যে স্বাদ মেটে নাই আর কি গল্পটা। তুমি যেটা পারিবারিক গল্প বললা, হ্যাঁ পারিবারিক গল্পটা ধরন হয়েছে খুবই একটা ইমোশনাল বা এক ধরনের। এখন যে পারিবারিক গল্পগুলো, এটা কিন্তু আবার একটা অন্য ইমোশন নিয়ে একটা করে। এবং সাহেব গল্পটা শুনছো কিনা জানি না, ওই যে কিডনি বিক্রি করে দেয়। তো এইগুলো আমাকে খুব একটা টানে না, মানে আমার আসলে সত্য গল্পটা উঠে আসুক। পারিবারিক হয়তো কিছু কিছু জিনিস আসে, কিন্তু কোথায় যেন একটা উদ্দেশ্য থাকে, যে এইটুকু একটা সাইজ করা এরকম না। বড় ভাই এটা সেটা দেখবা যে, বা বাবাকে নিয়ে গল্প বানানো বা ভাবিকে নিয়ে গল্প বানানো, এটা কিন্তু একটা, সেটাও আমি বানাতে চাচ্ছি না আসলে। আমি ওইটা আমি বুঝাতে পারছি কি না। আমার তথাকথিত পরিবার এক ধরনের, যেটা যদি বেশি দেখতেছে মানুষ, এখন এটারই চালাইতে হবে বা এটাকে করতে হবে, এরকম কোনো উদ্দেশ্য আমার নেই। আর অভিনেতা আসলে অভিনেতা হওয়ার জন্য যে পরিমাণ, মানে আসলে আমি যেটা বুঝি, বাংলাদেশে কিছু সমস্যা আছে, কোয়ার্টিস্ট বা এটা সেটা সব মিলিয়ে ইন্ডাস্ট্রি ঠিক শিল্পী বান্ধব হয়ে ওঠে নাই। এটা অনেকে কষ্ট পেলেও এটা রিয়েলিটি, যে কোয়ার্টিস্ট যে আরেকজন আর্টিস্ট ভুল করতে পারে, একটা আর্টিস্ট দুর্বল হতে পারে,
তার চিন্তা ঢুকতে পারছে না। যেন আমার ক্ষেত্রে আমি অনেক ক্ষেত্রে কম বুঝতাম, কিন্তু ওই সংলাপ বা ওই কাহিনী আমি একটু ধীরে বুঝি তাহলে তার আগেই হয়তো আমাকে একটা ইনসাল্ট করলো, হ্যাঁ, যে বুঝতে পারতেছে না বা এটা দিয়ে হবে না, একটা রিজেক্ট করে দিল। তা আমি তো অনেক লড়াই করে করে অভিনেতা হয়েছি, তো সেটা আমি অনুভব করি যে হয়তো শিল্পী বন্ধ বলে হয়তো আমাকে এই কষ্টগুলো করতে হতো না, আর একটু কোঅপারেশন পেতাম, বা আমি যেগুলো এখন সেটা দাপট দেখি। তো এটা তো ছিল না, একটা সময় তো খুব অবহেলা অযত্ন ছিল, এটা তো বাস্তব। তো সেখান থেকে আমাদের শিল্পীদেরও দৃষ্টি রাখা উচিত যে কোয়ার্টিস্টদেরকে হেল্প করা, যে ওর ভিতরে প্রতিভা আছে, ওকে সুযোগ করে দেওয়া। আমি এটা বলছি, এই কোঅপারেশন করলে শিল্পের জন্য, ইন্ডাস্ট্রির জন্য কল্যাণ হবে। করলেন আপনি, আমরা তো আড্ডার প্রায় শেষে। নিশ্চয়ই। তো আপনার কি মনে হয় আমার কোন প্রশ্নটা সবচেয়ে বেশি ফালতু ছিল? আসলে মানে ফরিদের সঙ্গে আমার সম্পর্কটি তো সাংবাদিকতার সঙ্গে না, একটা ফ্রেন্ডলি, আমরা আমাদের গল্প নিয়ে, আমাদের ইন্ডাস্ট্রি নিয়ে, আমাদের কাজ নিয়ে আমরা কিন্তু পূর্বে বহুবার আড্ডা দিছি। আমার এই পত্রিকা অবশ্যই আলাদা করে মনে হয়নি আমরা কোনো আড্ডা দিচ্ছি, কোনো ফালতু কথা বলেছি। যদি বলে থাকি সে দর্শক আমাদেরকে বুঝবে, যে নিশি বর্জন করবো ওইটুকু। সময় আলোর স্মৃতি আসার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আপনি যদি আমাদের দর্শকদের কিছু কিছু বলতে পারেন। আসলে আলো, আলো মানে আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। অন্ধকার থেকে আলো দরকার। আমাদের একটা প্রোগ্রাম হয় 21-এর আলো, এটি নড়াইল, 1 লক্ষ মোমবাতি আমরা জ্বালাই, ভাষা আন্দোলন দিয়ে আমাদের শুরু। সেই যে আলো ওরা জ্বালিয়েছিল ভাষার জন্য, সাহিত্যের জন্য, সংস্কৃতির জন্য এবং এরকম একটি জনপদের জন্য, সেই জায়গায় আমরা বাংলা, বাংলা ভাষা এবং বাংলা হচ্ছে আমার মা। ভরে উঠুক আপনার প্রাণ, জীবন। ভালো থাকবেন সবাই। সবাইকে অনেক অনেক ধন্যবাদ সময় আলোর সাথে থাকার জন্য। নিশ্চয়ই পরের পর্বে আবার কোনো গুণী ব্যক্তির সাথে আমরা হাজির হব। সবাই ভালো থাকবেন।